পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 20। হঠাৎ এত আর্জেন্ট ডাকলি যে? জেডির কথায় আকাশের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। তার মুখ থমথমে, মুখে রা নেই। একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছে সে, দৃষ্টি সন্ধ্যার পরপর ধরণীতে নেমে আসা অন্ধকারের দূর অজানায়। নদীর উপর দণ্ডায়মান ব্রিজ, সাই সাই করে ঠান্ডা বাতাস ভেসে এসে আকাশের গা ছুঁয়ে দেয়। আকাশকে চুপ দেখে জেডি এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। আকাশকে এত নীরব দেখে জেডি আকাশের কাঁধে হাত রেখে বলে, ঠিক আছিস? আকাশ ঘাড় বাঁকিয়ে জেডির দিকে তাকায়। দৃষ্টিজোড়া বড্ড অশান্ত, তবে আকাশ একদম শান্ত। চোখ দুটোয় হালকা লালিত ভাব। ডান হাতে অধীরের ধরে রাখা হুডি জেডির দিকে বাড়িয়ে দেয়। আকাশের বাড়িয়ে দেওয়া হাতের দিকে চেয়ে জেডির ভ্রু কুঁচকে যায়। আকাশের কাঁধ থেকে হাত সরিয়ে হুডিটি তার হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে আকাশের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ মৃদু স্বরে বলে, এই হুডির মালিককে আমার লাগবে, যেখান থেকে পারিস খুঁজে এনে দে। জেডি বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল, এরপর হঠাৎই ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে হেলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। বা হাতে ব্রিজের রেলিং আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। আকাশের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। জেডির দিক থেকে দৃষ্টি সরিয়ে সোজা দেখে দূর অজানায় রাখে। জেডি বহু কষ্টে নিজেকে সামলায়, হাসি আটকে বলে, দ্য গ্রেট এভি, যে আমার ছায়াটা পর্যন্ত মারাতো না, সে আমার কাছে হেল্প চাইছে। ভাবা যায়। আকাশ বিরক্ত হয়ে জেডির হাত থেকে হুডিটি কেড়ে নিতে গেলে জেডি তার হাত বাঁদিকে সরিয়ে নিয়ে যায়। ডান হাতে আকাশের গাল টেনে হেসে বলে, সো সুইট অফ ইউ মাই এভিজান। এত রাগ করলে চলে? যখন আমার এভিজান নিজে থেকে আমার কাছে হেল্প চাইছে, আমি কি তাকে হেল্প না করে পারি? আকাশ বাঁ হাতে জেডির হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। জায়গাটি প্রস্থান করার উদ্দেশ্যে উল্টো পথে এগোলে জেডি দ্রুত উল্টো দিকে ফিরে তাকায়। আকাশের দিকে চেয়ে মলিন হেসে বলে, এভি, তোর শুধু প্রয়োজনের সময় আমার কেন মনে পড়ে? জেডির কথায় আকাশের পা থেমে যায়। বেশ কিছুক্ষণ চুপ থেকে শক্ত গলায় বলে, যার যেমন কর্ম তার তেমন ফল। জেডি সাথে সাথে বলে, বিলিভ মি এভি, আমি তোর বাবাকে কখনো মারতে চাইনি। আকাশ ছোট করে বলে, জানি। জেডি অবাক হয়ে বলে, জানিস? তাহলে তুই আমার সাথে? আকাশ জেডির দিকে ফিরে জেডিকে মাঝপথে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলে, প্রয়োজন শেষে কেউ একজন আমাকে পুরোপুরি ভুলে গিয়েছিল। আমার প্রয়োজন এতটাই শেষ হয়ে গিয়েছিল যে তার এই বাংলাদেশের মাটিতে পা রাখার সময়টুকু হয় নাই। আমি মরে গেছি নাকি বেঁচে আছি সেই খোঁজটা পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আকাশ থেমে যায়, কণ্ঠ কাঁপছে তার। জেডি ঢোক গিলল, ঝাপসা দৃষ্টি আকাশের দিকে, ধরা গলায় বলে, তুইও তো আমার একটা খোঁজ নিতে পারতি এভি। আকাশ বিদ্রুপ স্বরে বলে, ততদিনে আমার প্রিয়জনের তালিকা থেকে জ্যাক কেটে গিয়েছিল। জেডি ঢোক গিলে বলে, আর কখনো সেই তালিকায় অ্যাড হতে পারবো না। আকাশের শক্ত কণ্ঠ, নো। জেডির মুখ আরও মলিন হয়। আকাশের এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে জায়গাটি প্রস্থানের জন্য পা বাড়ায়। জেডি আকাশের দিকে ঝাপসা চোখে চেয়ে বিড়বিড় করে, অথচ কথা ছিল আমার প্রিয়জনের তালিকা থেকে তোর মুছে যাওয়ার। ঘড়ির কাঁটা রাত 8টার ঘরে। আকাশ সৃজনকে শহরের মাঝে তার একটি দোতলা বাড়িতে রেখে গিয়েছিল তার কাজ সারতে। যদিও এই বাড়িটি সেই জঙ্গলের মাঝে বাড়িটির মতো প্রাইভেট নয়, তবে এখানেও যথেষ্ট সিকিউরিটি ছিল। আকাশ তার সব কাজ একটু গুছিয়ে সবশেষে জেডির সাথে দেখা করে কিছুক্ষণ আগে আকাশ তার সেই বাড়িতে পৌঁছেছে। কিন্তু সে সেই বাড়ির ভেতরে ঢুকতে পারেনি, কারণ তার গার্ডদের জায়গায় সে অন্য লোকদের দেখতে পায়, যাদের পরনে অন্য পোশাক। আর বাড়ির ভেতর থেকে সৃজনের কান্নার আওয়াজ ভেসে আসছে। আকাশের পায়ের নিচের জমিন কেঁপে ওঠে, মস্তিষ্ক ফাঁকা লাগে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল কয়েক সেকেন্ডের মাথায় বাড়ির ভেতর থেকে সৃজনের ডেড বডি বের হয়ে আসবে, কারণ ততক্ষণে সবকিছু আকাশের হাতের বাইরে চলে গিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য আকাশকে হারিয়ে যাওয়া এক অসহায় পথিকের মতো লাগে। কিন্তু হঠাৎই সেখানে জেডির আগমন ঘটে। পথ হারা পথিক রাস্তায় প্রিয় কারো খোঁজ পেলে যেমন বুক ভরা সাহস পায়, ঠিক তেমনি আকাশ নিজের পাশে জেডিকে দেখে বুক ভরে সাহস যোগায়। মুখে প্রিয়জনের তালিকা থেকে অস্বীকার করলেও অন্তর সে কথা কতটুকু মানলে কি আর এককালে প্রিয় বন্ধুর প্রতি এমন অনুভূতি হতো? আকাশ সেসব অনুভূতির তোয়াক্কা না করে একাই তার দক্ষ হাতে একের পর এক তীব্র বর্ষণের ন্যায় গুলি চালায়। এখানে দণ্ডায়মান গার্ডরূপী বাইরের প্রতিটি লোকের ওপর। তার কদমে মিশে অসম্ভব দৃঢ়তা আর চোখে মুখে অজস্র রাগ।
বাড়ির ভেতর থেকে এখনো কান্নার আওয়াজ ভেসে আসছে, যে আওয়াজ আকাশের কানে সবচেয়ে বেশি অপছন্দের লাগলো। অবাক করা বিষয়, একটি লোকও আকাশের দিকে পিস্তল তাক করেনি, উল্টো তাদের ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে। কিন্তু আকাশের কানে কারো আহাজারি, কারো আকুতি ঢোকেনি, বরং কানে কাঁটার ন্যায় ফুটছে তার প্রিয় অপছন্দের সুর, সৃজনের কান্নার আওয়াজ। এতক্ষণে আকাশ প্রায় 10 মিটারের মতো সামনে এগিয়েছে, এসে দাঁড়িয়েছে বাড়ির দরজার সামনে। পিছনে জেডি অবাক চোখে আকাশকে দেখছে। আকাশকে খুন করতে দেখা নতুন এমন নয়, কিন্তু এভাবে টানা একজনের পর একজনের লাশ ফেলে দেওয়া জেডির কাছে বিষয়টি চরম বিস্ময়ের হয়ে দাঁড়িয়েছে। আকাশ কার জন্য এতটা খেপেছে? কেন? ওই যে ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে তার জন্য। কিন্তু কেন? জেডি খেয়াল করলো আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করছে। জেডি দাঁড়ালো না, সে নিজেও দ্রুত পায়ে এগিয়ে যায় বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। একটু জায়গায় প্রায় 100 লোকের নিথর দেহ পড়ে আছে, যেগুলোকে মারিয়ে জেডি দ্রুত পা চালালো। আকাশ তার বাড়িতে প্রবেশ করার পর চোখে পড়ে বিশাল ডাইনিং স্পেসের মাঝ বরাবর দুজন লোক এ মাথা ও মাথা করে দাঁড়িয়ে সৃজনকে খেলনার মতো করে খেলছে। এই ধরনের কাজকে আকাশ সৃজনের কাছে খেলা হিসেবে উপস্থাপন করেছিল, যাতে তার প্রতি সৃজনের যে ভীতি তৈরি হয়েছিল সেটা যেন কেটে যায়, যাতে আকাশ সফলও হয়েছিল। কিন্তু সৃজন এত দ্রুত এতে খাপ খাওয়াতে পারেনি। সবচেয়ে বড় কথা, লোকগুলো সৃজনের সাথে মোটেও ভালো আচরণ করেনি, যার ফলে সৃজন প্রচণ্ড ভয় পাচ্ছে। সাথে অনেকক্ষণ যাবৎ এমন করায় সে বেশ ব্যথাও পাচ্ছে। আকাশ ভস্ম করে দেওয়া দৃষ্টিতে চেয়ে আছে তার সামনের দিকে দাঁড়ানো লোকটির দিকে। সৃজন যখন আকাশের থেকে উল্টো দিকে ফিরে থাকা লোকটির হাতে আসে, তখনই তার বাঁ পাশের টেবিলের উপর রাখা ফুলের ঝুড়ির মাছ থেকে একটি চাকু বাঁ হাতে তুলে নিয়ে লোকটির ডান চোখ বরাবর একদম গেঁথে যায়। লোকটি চিৎকার করে ওঠে। ডান হাতের চোখের ভাঁজে গাঁথা চাকুটি কোনো রকমে আঁকড়ে ধরে। ওদিকে সৃজনকে ধরে রাখা লোকটি আহত লোকটির ভীতে চোখে তাকায়। সৃজনের কান্না থেমে যায়। সামনে দাঁড়ানো লোকটির দিকে অবুঝ নয়নে চেয়ে থাকে। এদিকে আকাশ বড় বড় পা ফেলে চোখের পলকে লোকটির সামনে এসে বাঁ হাতে লোকটির গলা চেপে ধরে হিসিয়ে বলে, ওকে টাচ করার সাহস কে দিয়েছে তোদের? কথাটা বলতে বলতে আকাশ ডান হাতে লোকটির চোখে গেঁথে যাওয়া ছুরিটি টেনে বের করে, একদম গলার মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। লোকটির চিৎকার চারিদিকে ছুটে বেড়ায়। আকাশের দু চোখে তখনও আগুন জ্বলছে। হঠাৎই পিছন থেকে সৃজনের ভাঙা গলা ভেসে আসে, ওকে কি করছো? সৃজনের কণ্ঠ পেতেই আকাশ লোকটিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বাঁ পায়ে লোকটির বুক বরাবর একটু জোরে সরে লাথি মারে। মৃতপ্রায় লোকটি কয়েক হাত দূরত্ব গিয়ে পড়ে যায়। এতক্ষণে হয়তো মারা গিয়েছে। আকাশ ওদিকে তাকায় না, সে তার দিক ফিরিয়ে সৃজনের দিকে তাকায়। কিছুক্ষণ আগে যে চোখে আগুন জ্বলছিল সেই চোখ দুটো এখন একেবারে শীতল, নিবদ্ধ ছোট কান্না ভেজা সৃজনের পানে। ওদিকে যার কোলে সৃজন ছিল সেই লোক অনেক আগেই সৃজনকে মেঝেতে নামিয়ে দিয়েছে। তার পার্টনারের অবস্থা দেখে সে থরথর করে কাঁপছে, পালানোর জন্য উল্টো দিকে ঘুরতে নেয়। তার আগেই জেডি আকাশের পাশে এসে লোকটির কপাল বরাবর পরপর 3টে শুট করে দেয়। জেডির চোখে মুখে অজস্র ক্রোধ। গুলির শব্দ পেয়ে সৃজন ভয়ে কেঁপে ওঠে। কুকড়ে যায় বাচ্চা ছেলেটি। ব্যাপারটি আকাশ খেয়াল করতেই দ্রুত সৃজনের দিকে এগিয়ে আসতে নেয়, কিন্তু সৃজন দুহাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, কবল দাল, তুমি আমার কাছে আসবা না, বুঝছো বাতাস বাবু? আমাকে ইকা একা লেকে চলে যায় কালি, পুষা বাতাস বাবু কুতাকাল। সৃজনের কথা শুনে আকাশের পা থেমে যায়। অসহায় দৃষ্টি সৃজনের পানিতে টইটুম্বুর সোনালি চোখ জোড়ায়। আকাশ ঢোক গিলে বলে, সরি। সৃজন সরি শব্দটার মানে বুঝে। কেউ ভুল করলে তখন সে সরি বলে, কিন্তু সে আকাশের বলা এইটুকু শব্দে ভিজল না। আকাশ সৃজনকে চুপ দেখে আবারও সৃজনের দিকে এগোতে নিলে সৃজন চিৎকার করে কেঁদে ওঠে। দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আকাশ দ্রুত পা বাড়াতে নেয়। তার আগে সৃজন তার শরীর শক্ত করে নিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, তুমি আমার কাছে আসবা না বলছি, আমি মা কাছে যাব। তুমি আমাকে মা কাছে নিয়ে যাও না, কালি আমাকে লেকে চলে যাও। ও লোক খুব পচা, আমাকে খালি মাল দিছে, তুমি আসুনি, আমি এখানে একটু ভয় পেয়েছিলাম। শেষ কথাটা বলতে বলতে সৃজন তার ডান হাত বুকের কাছে রেখে ইশারায় দেখায়। এরপর বলে, পুচা বাতাস বাবু কুতাকার। সৃজনের কথা শুনে আকাশের বুকে চিনচিন ব্যথা হয়। বাচ্চাটির প্রতিটি কথায় কত অভিমান মিশে আছে। ঠিক যেমন মায়ের থেকে কাঙ্ক্ষিত কিছু না পেলে মায়ের উপর অভিমান করে এত এত অভিযোগ দেয়, তেমনই যেন আকাশের প্রতিও ছোট্ট সৃজনের সেই একই অনুভূতি প্রকাশ করল।
ছোট্ট সৃজন বিপদে পড়লে আকাশকে স্মরণ করে। কথাটা ভেবে আকাশের অদ্ভুত এক অনুভূতি হয়। সে কেমন করে যেন সৃজনের দিকে চেয়ে থাকে। সৃজন তার ছোট্ট ছোট্ট দু হাতে চোখ মুছে আর আধো আধো ভাঙা গলায় বলে, মাও আল আছে না, সবাই খালি পুচা হয়ে যাচ্ছে। সৃজনের কথাটা শুনে আকাশ চোখ বুঝলো। দুটো শুকনো ঢোক গিলল বেশ কসরত করে। দুবার বড় করে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করলো। এরপর আকাশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে হাঁটু গেড়ে বসে সৃজন বরাবর বসে। তবে তাদের মাঝে যথেষ্ট দূরত্ব। আকাশকে নিচু হতে দেখে সৃজন আবারও চেঁচিয়ে বলে, তুমি আবার আমার কাছে আসছো, তোমাকে মাল দিব। কথাটা বলতে বলতে সৃজন ডান হাত তুলে আকাশকে মারার ভঙ্গি করে। আকাশ মৃদু স্বরে বলে, তুমি আমার উপর রাগ করেছ আব্বু। সৃজন ওপর নিচ মাথা নাড়িয়ে বলে, হু হু, তোমার উপর খুব রাগ করেছি আমি। আকাশ মৃদু হাসে। দু হাত তুলে আকাশ তার দোকান ধরে অনুতপ্ত স্বরে বলে, আই এম সরি আব্বু। আকাশের হেন কাজ আর কথায় সৃজন বোধহয় একটু নরম হলো। তার মনে পড়ল সে তার মায়ের উপর রাগ করলে তার মাও তাকে এভাবেই সরি বলতো। সৃজন অবাক চোখে তাকায় আকাশকে কান ধরতে দেখে। তার কেন যেন হাসি পেল। চোখে জল নিয়ে বাচ্চা ছেলেটি হেসে দিয়ে বলে, বাতাস বাবু কান দুলছে, কান দুলছে। কথাটি বলে আবারও হাসতে লাগলো। সৃজনের হাসিতে আকাশ বিন্দুমাত্র লজ্জা পেল না। আর না তো সে তার কান থেকে হাত ছড়ালো। উল্টো সৃজনের হাসিতে আকাশের মুখের প্রশান্তিময় এক চিলতে হাসি ফুটল। আকাশের থেকে সামান্য পিছনে দাঁড়ানো জেডি বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। এটা আকাশ। সে তো আকাশকে টোটালি চিনতেই পারছে না। প্রথমত, আকাশ একটা বাচ্চা ছেলের জন্য ঠিক কতগুলো মানুষকে টানা নৃশংসভাবে হত্যা করলো। দ্বিতীয়ত, সেই মাফিয়া আকাশ এই বাচ্চাটার সামনে বসে নিজেকে পুরো জোকার বানিয়ে ফেললো। জেডির এই মুহূর্তে মনে হলো সৃজনের চেয়ে আকাশ আরও ছোট। সে কেবল বাখারা হয়ে আকাশকে দেখছে। এদিকে আকাশ হাস্যোজ্জ্বল সৃজনের দিকে চেয়ে আবারও বলে, তোমাকে অনেকগুলো চকলেট আর জেলি কিনে দেব। সৃজনের চোখ মুখ চকচক করে ওঠে। সে উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি বলছো? আকাশ ছোট্ট করে বলে, সত্যি। কথাটা বলে আকাশ তার দোকান থেকে হাত নামিয়ে সৃজনের দিকে দু হাত বাড়িয়ে দিয়ে বলে, এবার আসো। সৃজন মানল। সে এক দৌড়ে এসে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ে। দু হাতে আকাশের গলা জড়িয়ে ধরে। আকাশ তার বুকে আগলে নেয় ছোট্ট সৃজনকে। প্রশান্তের শ্বাস নেয় বুক ভরে। সৃজনের মাথায় চুমু খায় দুটো। এরপর সৃজনকে কোলে নিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। উল্টো ঘুরে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে সামনে জেডিকে দেখে আকাশের পা থেমে যায়। জেডি এখনো আকাশের দিকে বিস্ময় নয়নে চেয়ে আছে। তার ভাবনায় চলছে বিদেশ থেকে ফেরার পর গত কয়েকদিন আকাশের কার্যকলাপ নিয়ে। আকাশের যে কোনো কাজেই যেন এই বাচ্চাটা অ্যাড হয়ে যাচ্ছে। একটু আগে তো সে নিজের চোখেই দেখলো আকাশের বিহেভিয়ার। অতঃপর জেডি ভ্রু কুচকে বলে, শুধুমাত্র এই বাচ্চা ছেলেটির জন্য আজকেই তুই শখানেক খুন করেছিস এভি। বাকি দিন তো বাদই দিলাম। আকাশ থমথমে মুখে তাকায় জেডির পানে। বেশ কিছুক্ষণ চুপ করে রইল। অনেক কিছু ভাবলো মনে হলো। এরপর গলা ঝেড়ে বলে, আরও 1000 খানেক খুন করতে পারবো শুধুমাত্র এই বাচ্চাটার জন্য। তাছাড়া আমি ভালো মানুষ হওয়ার স্বপ্ন সেদিন ত্যাগ করেছি যেদিন জেনেছি আমার বাচ্চাকে লাশ বানানোর জন্য 1000টা খুনি প্রস্তুত করে রাখা হয়েছে। আমি ভালো মানুষ হলে আমার বাচ্চাটা এতদিনে খুন হয়ে যেত। তাই নিজেই খুনি হয়ে গেলাম। আমি ভালো মানুষ হতে না পারলেও ভালো বাবা হতে এক বিন্দুও কার্পণ্য করিনি। তবে প্রশংসা কুড়াতে ব্যর্থ হয়েছি। কথাটা বলে আকাশ থামল। চোখ মুখ সহ কণ্ঠে তীব্র অসহায়ত্বের ছাপ। তবে তা বেশিক্ষণ চেহারায় স্থায়ী হতে দিল না। ফোঁস করে শ্বাস ফেলে বিরক্তসূচক একটি শব্দ করল আকাশ। কথাগুলো বলে ফেলার কারণে বড্ড বিরক্ত হলো আকাশ। সে জেডিকে পাশ করে আবারও হাঁটতে শুরু করে। সৃজন জেডির দিকে চেয়ে বিড়বিড় করে, ওলন বলিছে ও জেলি। সৃজনের কথা জেডি আর আকাশের কানে গেলে তারা কোনো রিয়াকশন দিল না। জেডি তো থম মেরে দাঁড়িয়ে আছে। তার মস্তিষ্ক অকেজো লাগছে। আকাশ এসব কি বলে গেল? ওর বাচ্চা মানে? আর ওর বাচ্চার জন্য খুনি প্রস্তুত করে রেখেছে, এইসবের মানেই বাকি। জেডি দ্রুত উল্টো দিকে ফিরে বিস্ময় কণ্ঠে আওড়ায়, এমনভাবে বলছিস যেন বাচ্চাটি তোর। আকাশ পায়ের গতি থামায় না, তবে শব্দ করে হেসে ওঠে। আকাশকে হাসতে দেখে সৃজন অবুঝ গলায় বলে, তুমি হাসছো কেন? আকাশ সৃজনের দিকে তাকায়। হাসি থেমে যায় তার। সৃজনের দিকে চেয়ে জেডির উদ্দেশ্যে বলে, আর কদিন পর সৃজনের মাকে বিয়ে করব। সে হিসেবে ও তো আমার বাচ্চাই হলো। সিম্পল। জেডি কনফিউজড হয়ে গেল।
কথাটা আকাশের বলা কথার সাথে সামান্য মিলল, তবে পুরোপুরি নয়। কিন্তু জেডি বেশ কনফিউজড হয়েছে। আকাশ হাঁটতে হাঁটতে একবার ঘাড় বাঁকিয়ে জেডির দিকে তাকালো, ঠোঁট বাঁকালো সামান্য। মানুষকে কনফিউশনে ফেলতে ইদানিং বেশ ভালোই লাগে। একটি অন্ধকার ঘরের কোণায় বসে আছে অধীর। মাঝে অনেকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে অধীরের পার্সোনাল ডক্টর, যার কপালে অসংখ্য ভাঁজ। কারণ আছে অবশ্যই। সন্ধ্যার আগে আগে অধীর সৌম্যর হাতে একটা গুলি করেছে। তার জানা মতে অধীর সৌম্যর শুধু হাতে নয়, বুকে গুলি করার ইচ্ছে নিজের মাঝে পোষণ করে। কিন্তু আজ দেখছে অধীর সৌম্যর সামান্য হাতে গুলি করার পর থেকেই কেমন যেন নীরব হয়ে গিয়েছে। খবরও নিয়েছে সৌম্যর অবস্থার ব্যাপারে। এমনকি তাকে এখানে ডেকেছে সৌম্যর চিকিৎসা করার জন্য। অধীরের প্ল্যান ছিল প্রয়োজন হলে অধীর ডক্টরকে সৌম্যর কাছে নিয়ে গিয়ে সৌম্যর চিকিৎসা করাবে। কিন্তু তার আগেই খবর পেয়েছে সৌম্যর চিকিৎসা করানো হয়েছে, এজন্য তাকে আর প্রয়োজন হয়নি। কিন্তু ভদ্রলোক অবাক হচ্ছে শত্রুর প্রতি অধীরের এমন কনসার্ন দেখে। সে নিজেকে দমাতে না পেরে জিজ্ঞেস করে, সৌম্যকে আঘাত করতে আপনার অনেক কষ্ট হয় তাই না? লোকটির কথায় অধীরের চোখে মুখে পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি অসহায়ত্ব ফুটে ওঠে। দেয়াল হেলান দিয়ে চোখ বুজে রেখেছে ছেলেটা। ওভাবে বেঁধে আসা গলায় বলে, হয়তো এক সময়ের ছোট ভাই যে আমার, কিন্তু ও আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমার প্রাণকে কেড়ে নিয়েছে আমার থেকে। শুধু ওর পায়ে ধরা বাকি ছিল, সেটাও করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিল। আর তারপর আমার প্রাণকে দিয়ে দিল আরেকজনকে। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। লাস্ট কথাটায় তীব্র ক্রোধ ফুটে ওঠে। ধীরে ধীরে শান্ত হয় অধীর। চোখের পর্দায় কিছু স্মৃতি ভেসে ওঠে। সৌম্য 3/4 প্যান্ট পরে, হাতে একটি পাতিল আর বড়শি নিয়ে দৌড়ে এসে বলে, অধীর ভাইয়া, মাছ ধরতে যাবেন? অধীরের পরনে সাহেবদের মতো শার্ট প্যান্ট। দেখে বোঝা যায় সে শহরের ছেলে, গ্রামে ঘুরতে এসেছে। সৌম্য থেকে ক বছরের বড় হবে? অধীর আফসোস করে বলে, আমি তো মাছ ধরতে পারি না সৌম্য। তাছাড়া এটা মেবি বোরিং কাজ। আমার তো ক্রিকেট খেলতে ভালো লাগে। খেলবে? সৌম্য হেসে বলে, ক্রিকেট আরেকদিন খেলবো। মাছ ধরতে যে মজা, এটা আপনি অন্য কোনো কাজে খুঁজে পাবেন না। মায়ের হাতে কত মার খেয়েছি, তবু এটা ছাড়ি না। বুঝেন তাহলে? আসেন আজ আপনাকে মাছ ধরা শেখাই। কথাটা বলতে বলতে সৌম্য অধীরের হাত ধরে টেনে নিয়ে যায় পুকুরের দিকে। অধীর বলে, সন্ধ্যাকেও ডেকে নাও। মাছ দেখার জন্য বোনও পুকুর পাড়েই বসে আছে। কথাটা শুনে অধীরের মুখ উজ্জ্বল হয়। এবার সে আগের চেয়েও জোরে পা চালিয়ে বলে, আচ্ছা দ্রুত চলো, লেট হচ্ছে তো। কিছু দূর যেতেই সৌম্য ইটের সাথে বেঁধে উল্টে পড়ে যায়। সৌম্যর পায়ের সাথে বেঁধে অধীরও উল্টে পড়ে যায়। হঠাৎ কি হলো কেউ বুঝলো না। অধীর সৌম্য দুজনেই দ্রুত উঠে বসে। অধীর ডান হাতে ব্যথা পেয়ে বাঁ হাতে ডান হাত আঁকড়ে ধরে। সৌম্যর দিকে চেয়ে বলে, সৌম্য, তুমি কি অনেক ব্যথা পেয়েছ? সৌম্য পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু সেও সব গায়ে না মেখে হেসে বলে, একটু ব্যথা পাইছি, কিন্তু আমার গায়ে সব লাগে না। আপনার হাতে কি হয়েছে অধীর ভাইয়া, দেখি? কথাটা বলতে বলতে অধীরের ডান হাত সৌম্য তার দু হাতের মাঝে নিয়ে দেখলো। অধীরের একটি আঙুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, ইয়া আল্লাহ, আপনার তো হাত কেটে গেছে অধীর ভাইয়া, রক্ত বেরোচ্ছে। 2 মিনিট বসুন, আমি এক্ষুনি আসছি। এটুকু বলেই সৌম্য তার পায়ের ব্যথার তোয়াক্কা না করে এক দৌড়ে জঙ্গলের দিকে ছুটল। অধীর ডাক দেওয়ার সুযোগটুকুও পেল না। 1 মিনিটের মাথায় সৌম্য আবারও দৌড়ে এসে অধীরের পাশে বসে। মুখের ভেতর থেকে চিবানো ঘাস বের করলে অধীর মুখ কুচকে বলে, এসব কি করছো সৌম্য? সৌম্য তার মুখের চিবানো ঘাস অধীরের কাটা জায়গায় লাগিয়ে দিতে দিতে বলে, এটা ঔষধের মতো কাজ করবে। দেখবেন একটু পরেই আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এটা আমাদের গ্রামের হাতুড়ি চিকিৎসা। অধীর চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর সে খেয়াল করে দেখে সত্যি সত্যি তার রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। বেখেয়ালে অধীরের হাত সৌম্যর পায়ে লাগলে সৌম্য মৃদু আর্তনাদ করে ওঠে। অধীর অনুতপ্ত স্বরে বলে, সরি সরি, তুমি কি পায়ে অনেক ব্যথা পেয়েছো সৌম্য? সৌম্য হেসে বলে, না না, এই একটু, তেমন কিছু না। অধীর ভ্রু কুচকে বলে, তুমি পায়ে বেশ ভালোই ব্যথা পেয়েছো, আমি বুঝেছি, তবু এভাবে দৌড়ে গেলে কেন? ছোট সৌম্য সহজ কথায় উত্তর দেয়, আমি আপনাকে আমার বড় ভাই মানি। আপনি অসুস্থ হয়েছেন না, তাই আগে আপনাকে সুস্থ করলাম। সৌম্যর বলা শেষ কথাটা বারবার কানে বাজে অধীরের। সেই সৌম্য যে একসময় তাকে বড় ভাই মানত, তাকে কত শত কথা দিয়েছিল। সৌম্য তাকে দেওয়া সব কথা ভুলে গেছে, তার প্রাণকে কেড়ে নিয়েছে তার থেকে। কথাগুলো ভেবে অধীরের বন্ধ ডান চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে।
ঘড়ির কাঁটা রাত 10টার ঘরে। সৌম্য তার বাড়ির কাছাকাছি একটি ফাঁকা রাস্তার পাশে বসে আছে। আজ বিকেলে বাজার নিয়ে বাড়ি ফিরছিল, তখন হাতে গুলি লাগলো। সব বাজার পড়ে গেল। এরপর থেকে সৌম্য আর বাড়ি ফেরেনি। বাড়ি গিয়ে ইরাবতীকে কি রাখতে বলবে সেটাই ভাবছে। তার ইরাবতী তো এখন একা নয়, তার মাঝে আরেকটি ছোট্ট প্রাণ আছে, কিন্তু সৌম্য তাদের খেয়াল রাখতে পারছে না। তার তো পকেট ভর্তি, তো তোর পকেটের এক কোনায়ও টাকা নেই যেটা দিয়ে তার ইরাবতীর পেট ভরাবে। বিয়ের আগে বনুকে নিয়ে এভাবে খাবারের আশায় বসে বসে কত শত রাত পার করত, আর এখন তার ইরাবতীকে নিয়ে একই জীবন। আল্লাহ তাকে বেছে বেছে এক বিচিত্র ভাগ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল, যে ভাগ্য সুখের দেখা মেলে না। কথাগুলো ভেবে সমু দীর্ঘশ্বাস ফেললে ডান হাতে ব্যান্ডেজের দিকে একবার তাকালো। সে যেখানে গুলি খেয়েছিল সেখানে কোথা থেকে যেন নিয়াজ ভাইয়া চলে আসে। এরপর নিয়াজ এক প্রকার জোর করেই তাকে হসপিটালে নিয়ে গিয়ে তার হাত থেকে গুলি বের করে দেয়। সমুকে বাড়ি পৌঁছে দিতে চাইলে সমু আসেনি নিয়াজের গাড়িতে। অনেকটা পথ সে হেঁটে হেঁটে এত দূর এসে এই রাস্তার পাশে বসে আছে। বাড়ির পথে দৃষ্টি দিলেই মনে পড়ছে সেই ভাবনা, যে ভাবনায় ছিল সে তার বাড়ি গিয়েই বলবে, ইরাবতী আজ তোমার পছন্দের খাবার রান্না করব আমি, তুমি তৃপ্তি করে খাবে কেমন। কিন্তু কথাগুলো বলার জন্য আর তেমন সিচুয়েশন থাকেনি। সেসব খাবার এক রাস্তায় পড়ে অখাদ্য পরিণত হয়েছে। আজও ইরাবতীকে সে আলু সিদ্ধ দিয়ে মোটা চালের ভাত খেতে হবে। সমর কেন যেন দম বন্ধ লাগলো। মলিন মুখে চেয়ে রইল দূর অজানায়। সমর পকেটে ফোন ভাইব্রেট হয়। ইতোমধ্যে এরা বেশ কয়েকবার ফোন দিয়েছে। সমু ধরে বলেছে সে ব্যস্ত আছে, ফিরতে লেট হবে। সমু ভাবে এবারও ইরা কল করেছে। সে পকেট থেকে ফোন বের করে দেখলো তাকে সন্ধ্যা কল করেছে। সৌম্যর কপালে ভাঁজ পড়ে। তার হাতে গুলি লাগার ব্যাপারটি যেন সন্ধ্যাকে না জানানো হয়। নিয়াজ তাকে বলেছে চিন্তা না করতে, সে বলবে না। সৌম্য সব চিন্তা রেখে কল রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, ভাইয়া তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমার। সৌম্যর মনে হলো সন্ধ্যার গলা বসে আছে। সে ভ্রু কুচকে বলে, হ্যাঁ বল, কিন্তু তোর গলা এরকম শোনাচ্ছে কেন বোনো? তুই ঠিক আছিস তো? সন্ধ্যা চুপ থাকলো। আকাশ চলে যাওয়ার পর থেকে এ পর্যন্ত যে তার কাঁদতে কাঁদতেই কেটে গেছে। সে কেন কেঁদেছে জানে না, কিন্তু তার মনে হচ্ছে আকাশের সব মনে পড়েছে। আকাশের কার্যকলাপ তো তাই বলে দেয়, কিন্তু মাঝে মাঝে আবার আকাশ সব ভুলে গেছে এমন বিহেভ কেন করে সেটাও বুঝে পায় না। অর্থাৎ সন্ধ্যা কনফিউজড। আপাতত সন্ধ্যা এসব ভাবনা চাপা দিল। তার সাথে সেই অধীরের মতো লোকটির সাক্ষাৎ হওয়ার ব্যাপারটি হঠাৎ মাথায় আসতেই সৌম্যকে কল করেছে এ নিয়ে কিছু বলার জন্য। অতঃপর সন্ধ্যা নিজেকে সামলে বলে, তেমন কিছু না ভাইয়া, একটু সর্দি লেগেছে। এসব বাদ দাও, তুমি আমাকে একটা কথা বলো তো, অধীর ভাইয়া কি সত্যি মারা গেছে ভাইয়া? এতগুলো বছর পর সন্ধ্যার মুখে অধীর নামটা শুনে সৌম্য কেমন যেন স্তব্ধ হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসলো। বুকে চিনচিন ব্যথা শুরু হলো, যার পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো। সৌম্যকে চুপ দেখে সন্ধ্যা ডাকে, ভাইয়া। সৌম্য ঢোক গিলল, কথা বলতে চাইছে কিন্তু পারছে না। সন্ধ্যা আরও দুবার ডাকলো। সৌম্যকে নীরব হয়ে যেতে দেখে সন্ধ্যা একটু অবাকও হলো না। অধীর ভাইয়া তার আর সৌম্য ভাইয়ার জীবনে অনেক বড় ইমোশন, তবে সৌম্যর ক্ষেত্রে সেটা অনেকটাই বেশি। সন্ধ্যা এটা জানে। সৌম্য নিজেকে সামলে থেমে থেমে বলে, অধীর ভাইয়া মরে গেছে রে বোনো, সেই কবেই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে কত ভালোবাসা দিয়ে গেছে আমাদের। মা নেই ভাবলে যতটা কষ্ট হয় ততটাই কষ্ট হয় অধীর ভাইয়া নেই ভাবলে। কথাগুলো বলতে বলতে সৌম্যর গলা বেঁধে আসে। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। সে তো অতটাও বড় ছিল না, তবু অধীর ভাইয়ার জন্য অনেক কেঁদেছিল। আর তার সৌম্য ভাইয়া অধীর ভাইয়ার মৃত্যুর সংবাদ পেয়ে সে যে কত কেঁদেছিল সে কথা তাদের গ্রামের প্রতিটি মানুষই হয়তো বলতে পারবে। ছোট্ট সন্ধ্যা প্রথমবার তার ভাইকে ওভাবে কাঁদতে দেখে এক পর্যায়ে নিজেই কাঁদতে ভুলে গিয়েছিল। অবাক হয়ে দেখছিল সেই দৃশ্য। সৌম্য ভাঙা গলায় বলে, আমি অধীর ভাইয়ার লাশ দেখেছিলাম বোনু। ছোটবেলায় এক ভাইয়ের দাফন দেখেছি, আর বড় হয়ে আরেক ভাইকে বদলে যেতে দেখছি। আমার ভাগ্যে হারানোর তালিকা অনেক বড়। সন্ধ্যা ফোপায়, তার কাছে এসবের উত্তর নেই। আকাশ তার সৌম্য ভাইয়াকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। অভাগা দুই ভাই বোনকে কষ্ট দিতে আকাশ কতই না প্ল্যান সাজিয়েছে। সৌম্য কিছু বলতে চেয়েও পারে না, কল কেটে দেয়। ঝাপসা দৃষ্টিজোড়া দূর অজানায় রাখে। সে অধীরের বলা কিছু কথা কানের কাছে বাজে। সৌম্য, তুমি কোনো চিন্তা করো না, তোমার মা বকতে থাকুক,
আমি দুটো ব্যবসা চালাবো, একটা তোমার আর একটা আমার। তুমি মনের সুখে মাছ মারবে, তোমার স্বপ্নের কাজ করবে, অবশ্যই পড়াশোনা করবে, তবে চাকরি বা ব্যবসা কোনোটাই করতে হবে না। সৌম্য হেসে বলেছিল, তাহলে আমি কি খাবো অধীর ভাইয়া? শুধু মাছ খেয়ে তো জীবন চলবে না, টাকাও লাগবে। অধীর সৌম্যর গাল টেনে হেসে বলেছিল, তুমি আমার ছোট ভাই না? বড় ভাই থাকতে ছোট ভাইদের এত টেনশন করতে নেই। আমি তোমার নামে যে ব্যবসা চালাবো সেটার মালিক কাগজে কলমে তুমি থাকবে। অধীরের কথা শুনে সৌম্য হাসতে হাসতে ঢলে পড়েছিল। সেদিন অধীর সৌম্যর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে রেগে বলেছিল, আমি মিথ্যে বলি না সৌম্য, একদিন এটা প্রুফ করেই ছাড়বো। তুমি আমার ইমোশন নিয়ে মজা করলে মেরে একেবারে ভর্তা বানাবো তোমাকে। সৌম্য গালে হাত দিয়ে অবাক হয়ে অধীরকে সেদিন দেখছিল, একটা কথাও বলেনি। পুরোনো দিনের সেই কথোপকথনগুলো ভেবে সৌম্যর চোখের কোণে পানি জমে। তার মন বলে আকাশ এতটা বদলে গেল, অধীর ভাইয়া বেঁচে থাকলে সৌম্যকে এত দুঃখ ছুঁতেও পারতো না, অন্তত ভালোবাসা দিয়ে ঘেরাও করে রাখতো। কিন্তু পোড়া কপাল তার আর তার বোনর, এত ভালোবাসা এত সুখ তাদের কপালে নেই। সৌম্য কল কাটার পর থেকে সন্ধ্যা পোপায়। হাতের ফোন রেখে উল্টো ঘুরতে নিলে হাতের সাথে একটি ছোট্ট কাগজ বাঁধে। সন্ধ্যা কাগজটি হাতে নিয়ে ছুঁড়ে ফেলতে গিয়েও থেমে যায়। ঝাপসা চোখে তাকায় কাগজটির দিকে। কপালে ভাঁজ পড়ে মেয়েটির। সন্ধ্যা বা হাতে ঝাপসা চোখ জোড়া মুছে কাগজটি তুলে ধরে সামনে। হাতে নিয়ে বুঝতে পারে এটা একটি খাম, ভেতরে কিছু আছে বলে মনে হয়। সন্ধ্যা খামের ভেতর থেকে ছোট্ট একটু চিরকুট বের করে। এরপর কাপা হাতে চিরকুটের ভাঁজ খুলে চোখ বুলায়, যেখানে কালো কালিতে লেখা, গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছিলাম, ভাগ্যের জোরে সমুদ্রের পাড়ে ফিরে আসতে পেরেছি। ততদিনে আমার সন্ধ্যা মালতী ভীষণ বাজেভাবে বদলে গেছে। আহ, ভাগ্য! লেখাটি পড়ে সন্ধ্যার মাথা থেকে পা পর্যন্ত চিনচিন ব্যথা করে ওঠে। দৃষ্টিতে বিস্ময় ভর করে, দুহাত থরথর করে কাঁপছে। এই লেখা যে আকাশের, সন্ধ্যা এই হাতের লেখা কি করে ভুলবে? কখন যে দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে সন্ধ্যা নিজেও বুঝতে পারে না। এটা কেন লিখেছে আকাশ? আকাশ তাকে আমার সন্ধ্যা মালতী বলে সম্বোধন করেছে। ঠিক কতগুলো বছর পর এই সম্বোধন সন্ধ্যা অনুভব করলো। সন্ধ্যার হাত থেকে চিরকুটটি পড়ে যায়। দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে তার, কিন্তু থামার নাম নেই। তার আকাশের সব মনে পড়েছে, এজন্য সে তাকে আলতা পরিয়ে দিয়েছে, তাকে আঘাত করতে ভুলে গিয়েছে, তাকে সন্ধ্যা মালতী বলে সম্বোধন করেছে। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বিড়বিড় করে, আমার শুভ্র পুরুষ। রাত তখন প্রায় 12টা। নিয়াজ হসপিটাল থেকে বেরোনোর জন্য তার রুম থেকে মাত্র বেরিয়েছে। সামনে আকাশকে দেখে তার পা থেমে যায়। আকাশের চোখ মুখ শুকনো। সে আশেপাশে তাকালো বেশ কয়েকবার। এরপর নিয়াজের দিকে চেয়ে বিচলিত কণ্ঠ বলে, সৌম্যর কি অবস্থা নিয়াজ? নিয়াজ ভ্রু কুঁচকে চেয়ে আছে। এই আকাশকে একটু বেশি অদ্ভুত লাগছে। সৌম্যকে কে গুলি করেছে সে জানে না, তবে আকাশই তাকে ইনফর্ম করেছিল সৌম্যর চিকিৎসা করাতে, আর এখন এত রাতে তার খোঁজ নিতেও চলে এসেছে। নিয়াজ থমথমে কণ্ঠে বলে, আকাশ তুমি কি জানো তোমাকে কেউ স্মৃতি না ফেরার ঔষধ দিত? নিয়াজের কথা শুনে আকাশ ঢোক গিলল। নিজেকে সামলে খুব স্বাভাবিকভাবেই উত্তর করলো, জানি। নিয়াজ অবাক হলো, তবে বিচলিত হলো না। মৃদু হেসে বলে, তোমার যে স্মৃতি ফিরেছে এটা কিন্তু আমি ধরতে পেরেছি আকাশ, কিন্তু কিভাবে ফিরেছে এটা তুমি জানো না, আমি জানি। তবে তোমার স্মৃতি ফেরার ডেট তুমি জানো, আমি জানি না। কথাগুলো শুনে আকাশ বিভ্রান্ত হলো, দৃষ্টি এলোমেলো হলো। নিয়াজের সামনে থেকে সরে দাঁড়ালো কয়েক পা, এদিক ওদিক হাঁটলো কিছুক্ষণ। এরপর নিয়াজের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, থ্যাঙ্কস এ লট। নিয়াজ অবাক হয়ে বলে, যা, ধরে ফেললে? আকাশ বাঁকা হেসে বলে, মাফিয়া বলে কথা। নিয়াজ চেয়ে রইল আকাশের দিকে। সন্ধ্যার সাথে পরিচয় হওয়ার পর যে আকাশ ছিল, সেই আকাশের সাথে এই আকাশের হুবহু মিল নেই, সত্যিই নেই। দেখতেও যেমন তফাৎ, কথা বলার ভঙ্গিতেও তফাৎ, আচার আচরণ তো আরো অনেক বেশি তফাৎ। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি বলতে সৌম্যর শরীর বেশ ভালো আছে, কিন্তু ওর মনে অনেক ক্ষত, যার কারণ কেবলমাত্র তুমি। কথাটা শুনে আকাশের মুখ মলিন হয়, দৃষ্টি নিচু হয় তার। বেশ কিছুক্ষণ চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। এরপর ধীর পায়ে এগিয়ে এসে একটি চেয়ারে বসে, দুহাত হাঁটুতে ভর করে রেখে মাথা নিচু করে রাখে। নিয়াজ এগিয়ে এসে আকাশের পাশে বসে, জিজ্ঞেস করে, কেন এসব করছো? আকাশ নিয়াজের কথার উত্তর করল না। দুহাত তুলে কপালে ঠেকিয়ে রেখে অসহায়ত্ব ঘেরা কণ্ঠে বলে, জানি না সে কে, সে আসলে কার শত্রু তাও জানি না,
শুধু জানি সে কল্পনাতীত চতুর, আর আমি বড্ড ক্লান্ত, ভীষণ ক্লান্ত আমি। শেষ কথাটা বলতে গিয়ে আকাশের কণ্ঠ কাঁপল। সন্ধ্যার শেষবার কান্না মিশ্রিত ডাক কানের কাছে বেজে উঠল। শুনুন। কিন্তু আকাশ কি সুন্দর উপেক্ষা করে চলে এসেছিল। এটাই তো তার কাজ। আকাশ সাদা মেঝের টাইলসের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে নিজের উপর বিদ্রূপ হাসল। দৃষ্টি ঝাপসা। সেই ঝাপসা দৃষ্টিতে সন্ধ্যার শত শত দিনের কান্না মিশ্রিত মুখের ছবি ভাসছে। বিড়বিড় করে, এমন ভাগ্য আল্লাহ কাউকে না দিক, যে ভাগ্যের প্রধান কাজ হিসেবে বরাদ্দ থাকে প্রিয় মানুষদের উপেক্ষা করার প্রতিযোগিতা।